আমার ছেলে ১,২৪,০০,০০০ টাকায় নিজের বাড়ি বিক্রি করে সব টাকা বউয়ের হাতে তুলে দিয়েছিল। কয়েক মাসের মধ্যেই যখন সব শেষ হয়ে গেল তখন সে এসে বলল, "মা, কিছুদিন তোমার বাসায় থাকতে হবে।" কিন্তু আমি সোজা বলে দিলাম, "না।" আর তারপরই আমার পুত্রবধূ যা করল তা আমি জীবনেও ভুলতে পারব না। সেদিন সকালে আমি বাড়ির উঠোনে ফুলগাছের পরিচর্যা করছিলাম। হঠাৎ গেটের সামনে একটা গাড়ি এসে থামলো। তাকিয়ে দেখি আমার ছেলে আরিয়ান আর তার স্ত্রী মিথিলা। আরিয়ানের চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে, জামাকাপড় এলোমেলো। আর মিথিলা, সে যেন কোনো ফ্যাশন শো থেকে সোজা এখানে এসেছে। হাতে দামি ব্যাগ, চোখে সানগ্লাস আর পাশে দুটি বড় সুটকেস। "মা, তোমার সঙ্গে জরুরি কথা আছে।" আরিয়ান বলল। আমি তাদের ভেতরে বসতে দিলাম। কিছুক্ষণ চুপ করে থাকার পর আরিয়ান বলল, "মা, আমরা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি।" আমি হতবাক হয়ে গেলাম। "কত টাকায়?" "১,২৪,০০,০০০।" আমি ভেবেছিলাম হয়তো আরো বড় কোনো বাড়ি কিনেছে, কিন্তু পরের কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। "আমরা এখন কোথাও থাকি না মা, কিছুদিন তোমার কাছে থাকতে চাই।" আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, "বাড়ির টাকাগুলো কোথায় গেল?" মিথিলা উত্তর দিল, "খরচ হয়ে গেছে।" "খরচ মানে?" "কিছু ঋণ শোধ করেছি, ঘুরতে গেছি, শপিং করেছি, আমার মাকে একটা গাড়ি কিনে দিয়েছি, আর আমার এক বান্ধবীর বুটিক ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি।" "কত টাকা?" "প্রায় ৬০ লাখ।" আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ৬০ লাখ টাকা অন্যের ব্যবসায় দিয়ে দিয়েছ? মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলল, "বড় কিছু করতে গেলে বড় ঝুঁকি নিতেই হয়।" আমি ছেলের দিকে তাকালাম। "আরিয়ান, তুমি এসব হতে দিলে?" সে মাথা নিচু করে বলল, "মা, এখন এসব বলে লাভ নেই। আমাদের শুধু থাকার একটা জায়গা দরকার।" আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, "না।" আরিয়ান অবাক হয়ে আমার দিকে তাকালো। "মানে, তোমরা এখানে থাকতে পারবে না?" মিথিলা যেন আগুন হয়ে গেল। "আপনি নিজের ছেলেকেও আশ্রয় দেবেন না?" আমি বললাম, "যখন তোমরা সব সিদ্ধান্ত নিজেরা নিয়েছ, তখন তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।" মিথিলা হঠাৎ চিৎকার শুরু করলো, "সবাই শুনেন, এই মহিলা তার নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে।" পাশের বাড়ির মানুষজন গেটের দিকে তাকাতে শুরু করলো। আমি বললাম, "চুপ করো মিথিলা, আমার বাড়ির সামনে নাটক করো না।" সে রাগে ফুঁসতে ফুঁসতে আমার একেবারে সামনে এসে দাঁড়ালো। "আপনি ভাবছেন এই বাড়ি শুধু আপনার?" আমি উত্তর দেওয়ার আগে সে আচমকা আমাকে সজোরে একটা চড় মারলো। পুরো গলি নিস্তব্ধ হয়ে গেল। আমি গালে হাত দিয়ে ছেলের দিকে তাকালাম। ভেবেছিলাম সে অন্তত তার মাকে অপমান করার প্রতিবাদ করবে, কিন্তু সে শুধু "মা" ও রাগের মাথায় করেছে। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম নিজের সম্মান আমাকে নিজেকেই রক্ষা করতে হবে। আমি সঙ্গে সঙ্গে ফোন বের করে ৯৯৯ এ কল দিলাম। "হ্যালো, আমাকে আমার নিজের বাড়িতে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে।" তারপর যা ঘটেছিল তা শুধু আমার ছেলে আর পুত্রবধূ নয়, পুরো মহল্লাকেই স্তব্ধ করে দিয়েছিল। আমি ফোন কেটে দেওয়ার পর মিথিলা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, "কি ভাবছেন, পুলিশ ডেকে আমাকে ভয় দেখাবেন?" শাশুড়ি বউয়ের ঝগড়ায় পুলিশ কিছুই করবে না। আমি কোনো উত্তর দিলাম না, শুধু স্থির চোখে তার দিকে তাকিয়েই রইলাম। কিন্তু মিথিলার আত্মবিশ্বাস বেশিক্ষণ টিকল না। মাত্র ১০ মিনিটের মধ্যেই পুলিশের একটি গাড়ি আমাদের গেটের সামনে এসে থামলো। ততক্ষণে মিথিলার চিৎকার আর চড় মারার ঘটনায় পুরো মহল্লার মানুষ রাস্তায় নেমে এসেছে। পুলিশের একজন অফিসার এগিয়ে এসে বললেন, ৯৯৯ এ কল করেছিলেন? আমি সামনে গিয়ে বললাম, "আমি। এই মেয়েটি আমার বাড়িতে ঢুকে আমার গায়ে হাত তুলছে।" অফিসার আমার লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকালেন, তারপর মিথিলার দিকে ঘুরে বললেন, "আপনি কি এই মহিলাকে আঘাত করেছেন?" মিথিলা বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, "উনি মিথ্যা বলছেন। এটা আমাদের পারিবারিক বিষয়।" ঠিক তখনই পাশের বাড়ির রেহানা বেগম সামনে এগিয়ে এলেন। "না অফিসার, উনি মিথ্যা বলছেন না। আমরা সবাই দেখেছি কোনো কারণ ছাড়াই এই মেয়েটা ওনাকে চড় মেরেছে।" একজনের পর একজন প্রতিবেশী একই কথা বললেন। মুহূর্তেই মিথিলার মুখের রং বদলে গেল। পুলিশ অফিসার কঠোর গলায় বললেন, "আইন নিজের হাতে
তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। কনস্টেবল, ওনাকে নিয়ে চলুন। মহিলা কনস্টেবলরা মিথিলার দিকে এগিয়ে যেতেই সে চিৎকার করে উঠল, আমাকে ছাড়ুন, আপনারা জানেন আমি কে? কিন্তু এবার তার কোনো কথাই কাজে দিল না। কনস্টেবল তাকে পুলিশের গাড়িতে তুলে নিল। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো গলির নীরবতা ভেঙে দিল। ঠিক তখনই এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা আরিয়ান হঠাৎ আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। মা প্লিজ, মিথিলাকে বাঁচাও, ও ভুল করেছে। আমি তার দিকে তাকালাম। ভুল? হ্যাঁ মা, ও রাগের মাথায়। আমি তাকে থামিয়ে দিলাম। যখন আমাকে চড় মারা হলো তখনও তুমি একই কথা বলেছিলে। তোমার কাছে তোমার স্ত্রীর রাগ বড় ছিল, কিন্তু তোমার মায়ের সম্মান বড় ছিল না। আরিয়ান মাথা নিচু করে ফেলল। আমি আবার বললাম, আজ যদি আমি অপরাধকে ক্ষমা করি তাহলে কাল সে আবার একই কাজ করবে। আমার কথা শুনে চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আমি গম্ভীর শ্বাস নিয়ে বললাম, 4 বছর আগে যখন তোমরা নতুন বাড়ি কিনেছিলে তখন ডাউন পেমেন্টের জন্য আমি আমার সারা জীবনের সঞ্চয় থেকে 8 লাখ টাকা দিয়েছিলাম, মনে আছে? আরিয়ান মাথা তুলল। তার চোখে এবার সত্যিকারের ভয়। আমি ধীরে ধীরে ভেতরে গিয়ে একটা ফাইল নিয়ে এলাম। ফাইলটা তার সামনে খুলে ধরলাম। সেখানে তার আর মিথিলার নিজের হাতে করা সই, একটা আইনি অঙ্গীকারনামা। আমি শান্ত গলায় বললাম, তোমরা লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলে বাড়ি বিক্রি করলে প্রথমে আমার টাকা ফেরত দেবে। আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, 1,24,00,000 টাকা পেয়েছিলে, কিন্তু আমার 8 লাখ টাকা ফেরত দেওয়ার কথা একবারও মনে পড়েনি। সে কোনো উত্তর দিতে পারল না। আমি ফাইলটা বন্ধ করে বললাম, আজ তুমি শুধু তোমার বাড়ি হারাওনি, নিজের বিবেকও হারিয়েছো। আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর আমি জীবনে প্রথমবারের মতো অনুভব করলাম কখনো কখনো সন্তানের প্রতি কঠোর হওয়াটাই একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু তখনও আমি জানতাম না পরদিন সকালে আমার দরজায় যে মানুষটা আসবে সে আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে নিয়ে আসবে। দরজা খুলতেই দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, পরনে কালো কোট, হাতে একটা ফাইল। তিনি শান্ত গলায় বললেন, আপনি কি বিনা রহমান? আমি মাথা নাড়তেই তিনি একটি খাম আমার হাতে দিয়ে বললেন, আমি অ্যাডভোকেট হাসান। আপনার ছেলে আরিয়ান এবং তার স্ত্রী মিথিলার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগের তদন্ত চলছে। আর সেই তদন্তে আপনার এই অঙ্গীকারনামাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। আমি তাকে শান্ত গলায় বললাম, ধন্যবাদ মিস্টার হাসান, কিন্তু আমার নিজস্ব আইনজীবী আছেন। আমি পুরো ব্যাপারটা তাকে নিয়েই এগিয়ে যেতে চাই। অ্যাডভোকেট হাসান এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে ম্যাডাম, তবে মনে রাখবেন এই মামলাটা শুধু পারিবারিক নয়, এখানে আর্থিক প্রতারণা এবং নথি জালিয়াতির বিষয়ও জড়িত। যত দ্রুত ব্যবস্থা নেবেন ততই ভালো হবে। তিনি ফাইলটা গুছিয়ে নিয়ে চলে গেলেন। দরজা বন্ধ করে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা অদ্ভুত ভারী লাগছিল। আরিয়ান, আমার একমাত্র ছেলে, যে একদিন আমার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, আজ তার নাম আইনি নথিতে আসামির তালিকায়। আমি ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে বসলাম। ফোনটা হাতে নিয়ে মিস্টার রহমানকে কল দিলাম। মিস্টার রহমান, আপনি কি পুরো ফাইলটা আবার রিভিউ করতে পারবেন? আমি একটু থেমে বললাম, আর আমার সেই পুরনো প্রমিসরি নোটটার কথা মনে আছে? আমি ওইটা আইনি প্রক্রিয়ায় শুরু করতে চাই। ফোনের ওপার থেকে তিনি বিস্মিত হয়ে বললেন, বিনা ভাবি, আপনার তো বাড়িটা বিক্রি করে দিয়েছে শুনেছি। সে কি আপনার টাকা ফেরত দেয়নি? আমি শান্তভাবে জবাব দিলাম, না, সব টাকা তারা উড়িয়ে দিয়েছে। মিস্টার রহমান দীর্ঘশ্বাস ফেললেন। চুক্তি অনুযায়ী বাড়ি বিক্রির আগে আপনার 8 লাখ টাকা এবং 4 বছরের সুদ পরিশোধ করার কথা ছিল। সেটা না করে যদি সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে এটা বড় ধরনের জালিয়াতি। আপনি অনুমতি দিলে আমি আজই আইনি নোটিশ পাঠাচ্ছি।
আমি দৃঢ় গলায় বললাম, হ্যাঁ পাঠান। ঠিক ২ দিন পর আরিয়ান আবার আমার গেটের সামনে এসে হাজির হলো। এবার তার পাশে কোনো বিলাসবহুল গাড়ি নেই। সে একটা ভাঙাচোরা অটোরিকশা থেকে নামলো। পরনে পরিষ্কার জামাকাপড়, কাঁধে ছোট্ট একটা ব্যাগ। মিথিলা তার সঙ্গে নেই। ঘরে ঢুকেই সে সোফায় ধপাস করে বসে পড়ল। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। মা, মিথিলা কাল রাতে জামিন পেয়েছে, কিন্তু এখন ওর পরিবার সব দোষ আমার ওপর চাপাচ্ছে। আর আজ সকালে আমি আইনি নোটিশ পেয়েছি। তুমি কি সত্যিই আমাদের জেলে পাঠাতে চাও? আমাদের কাছে তো টাকা নেই। আমি শান্ত কিন্তু কঠিন গলায় বললাম, টাকা মিথিলার বান্ধবীর বুটিকে আছে, মিথিলার মায়ের নতুন গাড়িতে আছে, আর তোমাদের শপিং, ঘোরাঘুরি আর বিলাসী জীবন যাপনের পিছনে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, যখন ১,২৪,০০,০০০ টাকা হাতে পেয়েছিলে, তখন কি একবারও এই মায়ের কথা মনে পড়েছিল? আরিয়ান মাথা নিচু করে কাঁদতে লাগলো। মা, মিথিলা আমাকে ডিভোর্স দিচ্ছে। ও বলছে আমি অপার্থব। ওর মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব। আমি ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। এই সেই ছেলে যাকে আমি রক্ত পানি করে বড় করেছি, যার প্রতিটি আবদার পূরণ করতে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছি। কিন্তু মিথিলার মোহে অন্ধ হয়ে সে ভুলে গিয়েছিল কার হাত ধরে সে চলতে শিখেছিল। আমি ধীরে ধীরে বললাম, আরিয়ান, মিথিলা তোমাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছিল তোমার টাকাকে। যেদিন টাকা শেষ হয়েছে সেদিনই তার ভালোবাসার অভিনয়ও শেষ হয়ে গেছে। আরিয়ান চুপ করে রইল। আমি আবার বললাম, এখন তোমাকে মিস্টার রহমানের সঙ্গে কথা বলতে হবে, কারণ আইন নিজের কাজ করবেই। সে বুঝে গেল আমার সিদ্ধান্ত বদলাবে না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর ছোট্ট ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। একজন মা হিসেবে বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু একজন মানুষ হিসেবে জানতাম ন্যায় বিচারের পথে আমাকে অটল থাকতেই হবে। আইনি লড়াইটা সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত সত্যের জয় হলো। আদালতের নির্দেশে মিথিলার বান্ধবীর বুটিকের সম্পত্তি এবং তার মায়ের নতুন গাড়ি ক্র্যাক করা হয়। সেখান থেকে সুদসহ আমার সম্পূর্ণ ১০,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। এরই মধ্যে আরিয়ান এবং মিথিলার আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে যায়। আজ আরিয়ান ঢাকার একটি ছোট্ট সাবলেট রুমে থাকে, একটি সাধারণ চাকরি করে। মাঝে মাঝে আমাকে ফোন দেয়, কাঁদে, ক্ষমা চায়। আমি কথা বলি, কিন্তু আমার বাড়ির দরজা তার জন্য এখনো বন্ধ। কারণ আমি জানি কিছু ভুল ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তার আগের মতো জোড়া লাগে না। আমি উঠোনের ফুল গাছগুলোর দিকে তাকালাম। রোদের আলো পাতাগুলোর ওপর ঝলমল করছে। সেদিন যদি নিজের আত্মসম্মানের জন্য আমি রুখে না দাঁড়াতাম, তাহলে হয়তো বাকিটা জীবন নিজের বাড়িতেই পরের দাসী হয়ে কাটাতে হতো। জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে, বিষাক্ত সম্পর্ক আঁকড়ে ধরার চেয়ে আত্মসম্মান নিয়ে একা বেঁচে থাকা অনেক বেশি সম্মানের।